নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয়, তবে যারা আন্দোলনে ছাত্র জনতাকে খুনের মতো গুরুতর অপরাধ করেছে জনগণ চায় না তারা ক্ষমতায় আসুক। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিচারক আদালতে দোষী সাব্যস্ত হয়েছে এমন কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনে RFED টকে একথা বলেন ড বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত পরিচ্ছন্ন রাখার সুপারিশ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ করার সুপারিশের কথাও জানান সংস্কার কমিশনের প্রধান। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে জাতীয় স্থানীয় নির্বাচন সম্ভব। নির্বাচনে পোস্টার ব্যবহার না করার সুপারিশও করা হয়েছে বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার বেইজিংয়ে তারা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এদিন স্থানীয় সময় সকালে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে কী নিয়ে বৈঠক হয়েছে সেটি অবশ্য জানা যায়নি। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে সোমবার দেশটিতে সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং সফর শেষে সাংহাই যাবেন। 3 দিনের সফর শেষে আগামী 24 জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। নিম্নবিত্তদের জন্য ট্রাকে করে কম দামে পণ্য বিক্রির জন্য বিশেষ OMS কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বিশেষ OMS কার্যক্রম বিশেষ পরিস্থিতিতে চালু করা হয়েছিল এবং বর্তমান পরিস্থিতি পরিবর্তিত হয় এর প্রয়োজনীয়তা নেই। তিনি উল্লেখ করেন, বিশেষ OMS এর মাধ্যমে বাজারে পণ্যের দাম খুব বেশি প্রভাবিত হয়নি এবং বর্তমান বাজার পরিস্থিতি তেমন অস্থির নয়। উপদেষ্টা আরও বলেন, সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। বিশেষ OMS বন্ধ হলেও সাধারণ OMS কার্যক্রম চালু থাকবে, যার মাধ্যমে চাল ও আটা সরবরাহ অব্যাহত থাকবে। এছাড়া কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার সংকট কাটাতে সরকারের পক্ষ থেকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ সার কেনা অব্যাহত রাখবে। সৌদি আরবে গমনিচ্ছুক কর্মীদের মেনিনজাইটিস টিকা নিতে হবে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে ওমরা ও ভ্রমণ ভিসায় যারা যাবেন তাদেরকে অবশ্যই টিকা নিতে হবে। ভ্রমণের 10 দিন আগে এই টিকা নিতে হবে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এর আগে সোমবার হজ ও ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দেয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে নির্দেশনা দেওয়া হয়। নাটোরের লালপুরে ট্রাক চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী 2 জন ঘটনাস্থলে নিহত হয়, আর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, ক্যাপিটাল দাঙ্গার দায়ী অভিযুক্ত 1,500 সমর্থকের মুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ট্রাম্প যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেছেন তা হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত। এই আদেশে বলা হয়েছে 1 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসবে এবং আর্থিক সাহায্য বন্ধ করে দেবে। ট্রাম্পের অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। কিছু সদস্য রাষ্ট্রের অন্যায্য রাজনৈতিক প্রভাব রয়েছে এই সংস্থায়। চীনের তুলনায় যুক্তরাষ্ট্র এখানে অনেক বেশি অর্থ দিচ্ছে। ট্রাম্প বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের ছিঁড়ে খাচ্ছে, সবাই যুক্তরাষ্ট্রকে ছিঁড়ে খাচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল সম্পর্কিত এক নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাতপূর্ণ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সমাধান বের করারও দাবি জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম RBC ইউক্রেন এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথ গ্রহণের আগে টেলিভিশনে প্রচারিত এক বার্তায় নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান পুতিন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সবচেয়ে বড় প্রতিশ্রুতির একটি ছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে। তিনি বলেছেন, নির্বাচিত হলে 24 ঘণ্টার মধ্যে থামিয়ে দেবেন এই যুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধের রাতে মস্কো ও কিয়েভের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার শপথ নেওয়ার পর তিনি এমন মন্তব্য করেন। একই সঙ্গে গাজাকে অন্যভাবে পুনর্গঠন করতে হবে বলেও মনে করেন ট্রাম্প। শপথ গ্রহণের পর প্রথম দিনে ওভাল অফিসে বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। অনুষ্ঠানে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় চুক্তির বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। ট্রাম্প এর জবাবে বলেন, আমি আত্মবিশ্বাসী নয়, এটি আমাদের যুদ্ধ নয়, এটি তাদের যুদ্ধ। আমার মনে হয় তারা অন্যদিকে খুবই দুর্বল। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গাজা একটি আকর্ষণীয় স্থান, সমুদ্রের ধারে এর অবস্থান, এর আবহাওয়াও ভালো। মোট কথা সবকিছুই ভালো। মনে হচ্ছে গাজাকে নিয়ে সুন্দর কিছু করা সম্ভব, একে অন্যভাবে পুনর্গঠন করতে হবে। এদিকে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অতি ডানপন্থী ইসরায়েলি সংগঠনের উপর বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি দায়িত্ব গ্রহণের পরেই নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আদেশ জারি করেন। হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একটি বড় রাজনৈতিক পদক্ষেপের বিপরীত, যা পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাদের মার্কিন অ্যাসেট জমা রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং সাধারণভাবে আমেরিকানদের তাদের বসতি স্থাপনকারীদের সঙ্গে লেনদেন স্থগিত ছিল। প্রসঙ্গত 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীরের নদী পার্শ্ববর্তী এলাকা দখল করে রেখেছে, যা ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্রের কেন্দ্র হিসেবে চায়। ইসরায়েল সেখানে যেসব বসতি স্থাপন করেছে সেগুলোকে অধিকাংশ দেশ অবৈধ মনে করে, তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করে এবং ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্কের দিক থেকে এর গুরুত্ব তুলে ধরে।